মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যাব না, ব্যাস বলে দিয়েছি, যখন যাব না যাব না যাব না। বড় মা, তুমি কখন বেরোলে ঘর থেকে? খুব ভালো হয়েছে তুমি এসেছো। দেখো এই মেয়েটা কি করছে, কি অবান্তর কথাবার্তা বলছে, একবার দেখো। তুমি ওকে প্লিজ একটু শাসন করো। এই যে পুরোহিতের মেয়ে, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। আদিত্যর পাশে দাঁড়াও। আর তুমি এখানে দাঁড়িয়েছো কেন? সরো, সরে যাও। সরো, তোমায় সরতে বলছি। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? আদিত্যর পাশে দাঁড়াও। এসো এসো। বড় মা, আসলে রাধা আদিত্যকে এত বিরক্ত করেছে, তাই আদিত্য অস্থির হয়ে পড়েছে। তাই আমি আর আদিত্য আলাদা যাচ্ছি, রাধা আলাদা। আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, কারণ তুমি এই সেন পরিবারের সদস্য নও। কথায় বলে এই জগতে কেউ আপন নয়, কিন্তু সেন বাড়ির ছেলে কোনো সামাজিক অনুষ্ঠানে তার স্ত্রীকে নিয়ে যাবে, সেটাই মর্যাদা। আর তোমাকে কেন নিয়ে যাবে বলো তো? তুমি তো কেউ নয়। কে বলো তুমি? এবাড়ির কেউ না। সাবাস তালিয়া। আসলে বড় মা, আমি মেঘাকে... আদি, মেঘা এবাড়ির নয়। এবাড়ির কেউ নয়। মেঘা জানবে না, কিন্তু এবাড়ির নিয়ম নীতি রীতি সেগুলো তো তুই জানবি, তাই না আদি? থাক, আমি একাই চলে যাচ্ছি। শোনো আদিত্য সেন, যে অনুষ্ঠানে তোমাকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হবে সেখানে তুমি সস্ত্রীকই যাবে, এটা আমার আদেশ। বড় মা তুমি... আদেশ মানে আদেশ। মা, আমি কি করলাম? আমার দিকে এরকম আগুন চোখে তাকিয়ে আছেন কেন? আমি এখানে কি করলাম? তাই নেই, এত কথা কেন বলছো তুমি? দেখো, তুমি চাইলেও আমাদেরকে অপমান করতে আমি তোমায় দেব না। আদি, তুই ওকে নিয়ে যাবি, আর পুরোহিতের বে তুমিও আদির সঙ্গে যাবে। আমি তো... চলো উদ্ধার করো। এইভাবে কথা বললে আমি কিন্তু যাব না, বলে দিলাম। তাহলে কিভাবে কথা বলবো? গলায় গামছা দিয়ে হাত জোর করে পায়ে পড়বো? কিভাবে কথা বললে যাবে? নেকা একদম আমাকে এই সমস্ত ভাষা বারণ করেছি না? তোমার সাহস হয় কি করে কথাগুলো বলার? বড় মাকে কিন্তু... রেডি হই, আমিও যাব। বাবা আর রাধা দুজনের হাত ধরে আমিও বেরু যাব। আহা, চোখ জোড়ানো ফ্রেম, প্রাণ ভরানো দৃশ্য। আরে চলো, আমাদেরও যেতে হবে না? ধরো ধরো ধরো, চলো চলো চলো। যাও, তোমরা ভালোই ভালোই ঘুরে এসো। তোকা তোকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা কিন্তু খুব 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 খুশি হয়েছি। আমার ধারণা যে একটু ভুল হচ্ছে। আমার আর মেঘার... মিস্টার মুখার্জি, কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। Wow, this is Chandan. Beautiful shot. Just looking like a wow. কি হলো আদি, তুমি রাগ করছো কেন? তোমায় আগেও বলেছি, আমায় আদি নামে ডাকার অধিকার আমি সবাইকে দিইনি মেঘা। ওটা শুধু মা আর আলো ডাকে। ডাক কে নয়, ডাক তো। আলো ডাক তো। তুমি এখানে এভাবে আলো আলো কেন করছো? কিছু বললে সবাই অনেক কথা বলবে, তাই আমি আর কিছু বলছি না। সত্যি তো,
আপনাদের দুজন হাজবেন্ড ওয়াইফকে একসাথে দারুণ মানিয়েছে, একদম মেড ফর ইচ আদার। না, দুষ্টু আন্টি মোটেও বাবার ওয়াইফ না। তোমরা কেউ দুষ্টু আন্টিকে বাবার ওয়াইফ বলবে না। মিস্টার সেন, আপনি যে নিউলি ওয়েড ওয়াইফকে নিয়ে আসবেন বলেছিলেন। কি ব্যাপার মিস্টার সেন, আপনার মেয়ে যে বলছে মেঘা আপনার ওয়াইফ নয়, তাহলে আপনার ওয়াইফ কোথায়? রাধা, রাধা এসো, রাধা তাড়াতাড়ি এসো, রাধা। কে মিস্টার সেন? আপনার মেয়ে ওকে নাম ধরে ডাকছে? ওকে দেখে তো মনে হচ্ছে গাইয়া টাইপের। মিস্টার সেন, ও বুঝি আপনার মেয়ের গভর্নেস? ও আসলে আমাদের বাহির বাবু, আমি কে সেটা বলতে আপনি এত লজ্জা পাচ্ছেন? আপনার সৎ সাহসের এত অভাব? আপনাকে কেন যে আমি হিরোবাবু ভেবেছিলাম? আপনি তো জিরোবাবু হবারও যোগ্য নন। শূন্যেরও যে অনেক সাহস থাকে, অন্য সংখ্যার পাশে বসলে শূন্য সেই সংখ্যার বার ওজন সব বাড়িয়ে দেয়, তাকে উঁচুতে তুলে দেয়। আর আপনি তো আমায় মাটিতে মিশিয়ে দিচ্ছেন। আরে বাবা, মেয়েটা আবার কাঁদছে কেন? ওর চোখে জল কেন? সত্যি তো, ও কে মিস্টার সেন? ও হচ্ছে আমাদের ও রাধা। রাধা সে তো বুঝলাম, কিন্তু কে হয় আপনার? আমার? আরে মিস্টার সেনে কেউ হতে যাবে কেন? এমন একটা গাইয়া মেয়ে দেখছো না, আবার নাম ধরে ডাকছে, হয়তো বাড়িতে কাজ টাজ করে। না না, আসলে পুপুলের বন্ধু হয় রাধা, সেই জন্য ওরকম ভাবে বলছে। তবে উনি দাদা ভাইয়ের মানে মিস্টার আদিত্য সেনের নতুন বিবাহিত স্ত্রী রাধা সেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 9 বছরের ম্যারিড লাইফ, তার আগে 4 বছরের রিলেশন, তার মানে 10 বছর। তার আগে 4 বছর আমরা চিনি, স্কুল কলেজ। আমরা এক জায়গায় বিটেক করেছি, সেম স্ট্রিম ছিল, তখন থেকেই আমাদের বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্ব থেকে কবে বুঝতে পারলে যে হ্যাঁ ভালোবাসি মানুষটাকে, এনার সাথে সারা জীবন কাটানো যাবে? হ্যাঁ, আমাদের 2014-এ একটা কলেজে এক্সকারশন হয়েছিল, ওখানে গিয়ে 4-5 দিন আমরা একসাথে থাকি। তার আগে থেকেই আমার একটু ফিলিংস ডেভেলপ করেছিল। তারপরে কোনো ফর্মাল প্রপোজাল কিচ্ছু না, জাস্ট একসাথে থাকা। কিন্তু দিদি, আমাদের মধ্যে মতের বড্ড অমিল। ও একটু রাগী দেখলে তো বোঝা যায় না। আর আমার হচ্ছে খুব জেদ। তো আমার যেমন চাইনিজ খেতে খুব ভালো লাগে, আর ও হচ্ছে হার্ডকোর বিরিয়ানি লাভ। এখন যে অমিলটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, মেয়ে হওয়ার পর আমরা নাইট শো যাওয়ার চেষ্টা করি যে কোনো মুভি দেখতে, কারণ কি 10টার পর মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর। এবার আমি তো রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, 11টা বাজলে আমার ঘুম পেয়ে যায়, আমি ইন্টারভেলে ঘুমিয়ে যাই। আমি ওকে কোনায় ওঠো। তারপর থেকে ও বলেছে আমি আর কোনো নাইট শো দেখতে যাব না। এমনি বেড়াতে যাওয়া হয়? হ্যাঁ, লাস্ট ট্রিপ বলতে আমার দিদি ইউএসএ তে থাকে, তো লাস্ট ট্রিপ বলতে আমরা ইউএসএ তে গেছিলাম, শিকাগোতে। ভালো রান্না করে খাওয়ায় সোনি? শুধু স্পেশাল কিছু রান্না করবে, যেরকম কোনোদিন চিলি চিকেন রান্না করলো, কোনোদিন চিংড়ি মাছে মালাইকারি করলো, কিন্তু ডেলিকার রান্না সত্যি বলতে করে না। কিছু খেতে ইচ্ছা করলে আমি মাকে বলি, মা এটা আমার খেতে ইচ্ছা করছে। খুব প্যাম্পার্ড, মা দিদি সবাইকে নিয়ে খুব প্যাম্পার্ড। এখন শাশুড়িও জুটেছে, 3 জন মিলে প্যাম্পার করে। লাভ ম্যারেজ তো পুরোকমই বলা যায়, অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ। আচ্ছা, আমি হাওড়ায় বিজয় কৃষ্ণ গার্লস কলেজে পড়াশুনো করেছি। তো আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা ছিল ছেলের বউ যে হবে সে হাওড়া গার্লস কলেজেরই মেয়ে হবে, এবং উনি হাওড়া গার্লস কলেজের বাইরে দাঁড়িয়ে থাকবেন। এবার যে মেয়েটা বেরোবে, দেখতে ভালো লাগবে, ওনার পছন্দ হবে, তার পেছন পেছন তার বাড়ি অবধি যাবে। এবার যেহেতু আমরা একই পাড়ায় থাকতাম
এবার বাবা তো জানে না যে ছেলেরও ওই মেয়েকেই পছন্দ। তোর কোইন্সিডেন্স হয়ে গেছে। হ্যাঁ, আমার বাড়িতে একটু প্রথমে আপত্তি করেছিল। কেন আপত্তি ছিল কেন? এদের বাড়িতে একটু এসব থাকে, কিছুই প্রবলেম নেই তবুও একটুখানি আপত্তি করা, এই রমার কিছু নয়। তারপর ওকে দেখার পর একদম রাজি হয়ে গেল। তখন তো মাথায় অনেক চুল ছিল না? অনেক চুল। ওটা দেখেই বোধহয় পছন্দ করেছে। 23 বছরে কি বুঝলে বিবাহিত জীবনকে গৌতম? যখন পরিচয় হয় তখন ফোনে যখন কথা বলতাম গলার আওয়াজ পাওয়া যেত না, কিন্তু বিয়ের পর এখন যা আওয়াজ বেরিয়েছে পাড়া শুদ্ধ লোক অতিষ্ঠ। যখন বিয়ে ঠিক হয়ে গেল তারপর বলতো একবার বারান্দায় এসো না, দেখবো। ঠিক আছে, ডাকতো। এখন সারাদিন বাড়িতে ঘুরছি, একবারও ঘুরে দেখে না। 23 বছর ধরে দেখছি, আর কত তাকিয়ে থাকবে? বলে দিল বাজারে যেতে হবে, কি কি আনতে হবে লিস্ট বলে দিল, সেটা হয়তো লিখে দিল বা মুখে বলে দিল। রেডি হলাম, দরজার কাছে কি জুতো পরবো, আবার দুটো আইটেম অ্যাড হয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামলাম, জানলা দিয়ে আবার দুটো অ্যাড হয়ে গেল। বাজারে পৌঁছলাম, ফোনে দুটো অ্যাড হয়ে গেল। এই করতে গিয়ে গুলিয়ে গিয়ে দেখালো 10টা আইটেম, 8টা ওর এলো, 4টে হয়তো আমার পছন্দের কিছু চলে এলো। 5টা গুণ বউয়ের। দুটোর বেশি বলতে পারবে না, আমি লিখে দিতে পারি। নবত খুব ভালো রান্না করে। ওকে। সেকেন্ড হচ্ছে বাড়ি ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। থার্ড হচ্ছে খুব ভালো ড্রয়িং করে, ডিজাইন ফিজাইন। বাকি আর জানি না। অতি কষ্ট করে 3টে বলেছে, পারছে না। কি দেখে প্রথম পছন্দ হয় মানুষের বলো? তোমার রূপ, তুমি সুন্দরী। সবাই বলছে, এটা ওর মুখ থেকে কোনোদিনও শুনিনি, শুধু বিয়ের দিন বলেছিল। তারপরে তোমায় সেদিন ভালো লাগছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 1 মাস হলো বিয়ে হয়েছে, পরিচয় কিভাবে দুজনের? ফেসবুকের থ্রুতে। দুজনেই তো কলকাতার? হ্যাঁ, দুজনেই কলকাতার। যেহেতু কাছাকাছি বাড়ি, তো যেতে রাস্তায় একদিন ওকে এক ঝলক দেখেছিলাম। তো তারপর একদিন আমি নিজে ওকে বললাম যে একদিন মিট করি। তো দেখা হলো, সামনে এলো, যখন দেখছি যে আমার মুখের দিকে তাকাচ্ছে না, মানে এতটাই শাই, এতটাই লাজুক। আমি ভাবছি এই ছেলেটার সাথে আমি কি কথা বলবো। কিন্তু আমি প্রথম দিকে না, আমি ভীষণ ভাবতাম যে ইন্টারকাস্ট, আমার বাড়ির থেকে মানবে কিনা। তো প্রথম থেকেই আমি বাড়িতে জানিয়েছিলাম। ওর বাড়িতে একটু প্রবলেম করেছে, তো ওইটা আমি ওকে ফার্স্ট ডেতেই জানিয়ে দিয়েছি। আর ও বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা রিলেশনশিপটা একটু এগিয়ে নিয়ে যাই, তারপরে দেখি কি হয়। তারপরে ও মানে মেসেজ করতো বা দেখা করতাম, আর ও নিজে থেকেই আমাকে প্রপোজ করেছিল। তুমি তো প্রথমেই বলেছিলে বাড়ি থেকে মেনে নেবে না, তারপরে কি হলো? নিত না, কেন কি মানে আমিও স্টেবল ছিলাম না। আর আমি ওকে বলেছি যতক্ষণ আমি স্টেবল হব না আমি বাড়িতে কথা বলতে পারবো না। তো আফটার 4 ইয়ার্স একটু স্টেবল হলাম। 4 ইয়ার্স হয়ে গেল তারপরে? হ্যাঁ, 4 বছর বাড়িতে, আমার বাড়ি থেকে জানতো। দীর্ঘ 8 বছর কেটে গেল। উনি একটু কনজারভেটিভ, মানে উনি বাঙালি মেয়ে আসবে, আমার ছেলেকে ঘি ছেড়ে, ঘি রুটি ছেড়ে মাছ ভাত খাওয়াবে, তো এই ব্যাপারগুলো বেবি উনি ভাবে। তো এখন তো আমি পাঞ্জাবি রান্নাও শিখে গেছি, প্রপার রাজমা চাওয়াল, তারপর তড়কা। 1 মাসে এত কিছু শিখে গেলে? না, আমি রান্নাটা অ্যাকচুয়ালি করতে পারতামই, কিন্তু ওর মার রান্না করার প্রসেসগুলো আমি দেখতাম। বাহ, ভেরি গুড। তো বিয়েটা কিভাবে হলো? গুরুদ্বারাতে হলো? না, বিয়েটা আমরা প্রথমে বাঙালি মতে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, তো আমার বাবার ইচ্ছে ছিল যে প্রথমে বাঙালি মতে হবে। দুটো ভিন্ন ধর্মের মানুষ আমাদের বিয়েতে এসেছিল, আমরা দুটো নিয়ম পুরো প্রপার পালন করেছি। দুজনের মধ্যে মিল কি কি আছে? মিল বলতে গেলে আমরা ঘুরতে খুব ভালোবাসি। ঝগড়া হয়? প্রচুর ঝগড়া হয়, একে অপর থেকে সম্পূর্ণ আলাদা পুরোপুরি। এটা কবে বুঝতে পারলি? আমাদের অ্যাকচুয়ালি 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, তার আগে যেরকমটা বললাম 11 বছরের সম্পর্ক ছিল। তো আমি ওকে যখন চিনি তখন আমি মোটামুটি ক্লাস 4-এ পড়ি, তখন থেকে চিনি। আমি ওকে দাদা বলতাম, অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার দিদির ফ্রেন্ড। তো সেই থ্রুতে দিদিরা একসাথে বেরোতো, আর আমি এতটাই তখন ছোট ছিলাম যে ও আমাকে পার্কে ঘোরাতে নিয়ে যেত। আমি তখন জাস্ট স্কার্ট পরি, ওরকম টাইপের। তারপরে অনেকটা দিন পর আমাদের আবার দেখা হয়, মোটামুটি তখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন দেখা হয় একটা ভাসানে, তো সেখান থেকে ভালো লাগা আমাদের দুজনের প্রতি স্টার্ট হয়। তারপর এটা টেনেছি 11 বছর, তখন সবই নর্মাল, যেরকম হয় প্রেমে, তো সব কিছু খুব ভালো লাগে। বিয়ে হয়েছে আমাদের জাস্ট এই মার্চের 6 তারিখে 2 বছর হবে। বিয়ের পর দিদি, মানে একটা মানুষ কতটা কুড়ে হতে পারে। তুমি একটা কাজ করতে ওকে বললে, আমি ওকে যদি কাজ করতে বলি, ধরো ও বলছে হ্যাঁ করছি, ফোন ঘাটছে, একটা হচ্ছে গেম, সারাটা দিন ও গেমের ভেতরে ঢুকে বসে থাকবে। তুমি প্রথমে বললে যে তুমি এক্সট্রোভার্ট, ও একটু ইন্ট্রোভার্ট। ভীষণ ভীষণ। তুমি কথা বলতে দিলে তো কথা বলবে। এবার আমি বুঝতে পারলাম যে ও কেন ইন্ট্রোভার্ট হয়ে গেছে। ও কথা বলে না বলে আমাকে ওটা কভার আপ করতে হয়। তুমি কথা বলো না? কথা বলি, কথা না বললে তো তোমার বউ তোমার চান্স দেয় না মনে হয় কথা বলার জন্য। তুমি বিয়ের পরে গেম খেলো কেন? 2 বছর হলো বিয়ে হয়েছে সবে।
গেমটা ও আমার সাথে খেলে, এটাও বলছে না। খেলি না আমি, খেলি না আমি, খেলি না। না না, গেমটা ইম্পর্টেন্ট না, বউটা ইম্পর্টেন্ট, সেটা বুঝি। কিন্তু কি হয়, সকালবেলা অফিস থেকে যখন ফিরি ও খুব যোগা করতে ভালোবাসে। তো এই নিঃশ্বাস ঢুকছে বেরাচ্ছে, ঢুকছে বেরাচ্ছে। তো তখন ওই টাইমটা আমি আমার ফোনে একটু টাইম। ও প্রাণায়াম করার সময় তুমি গেম খেলো? হ্যাঁ একদম একদম, এইটা বলছে। একদমই না, ও সকালবেলা এসে গেম খেলে, ঘুম থেকে উঠে ওয়াশরুমেও ফোনটা নিয়েই যায়, ওয়াশরুমে বসে একটা গেমে শেষ করবে, আবার আসবে, রেডি হয়ে অফিস যাবে, অফিস থেকে এসেও সেম গেম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্মরণও এখানকারই ছিল, আজকে যে বাড়িতে আমরা বসে আছি ওইখানে বর্ন অ্যান্ড বটম। তুই কোথায় থাকতিস? আমি বাগুইহাটি। আমরা দুই বোন, আমার দিদি, তারপর আমি। তো আমাদের দুজনের বয়সের ডিফারেন্সও মোটামুটি ধরে রাখো যে ওই 8 বছরের ছোট, ঠিক আছে। তো সেই দিক থেকে মা সবসময় এটা আমাকে বলেই দিয়েছিলেন যে যখন তুমি একটু বেশি বোঝো তাহলে তোমাকে একটু বেশি বুঝতে হবে। বাবা কিন্তু তোমাদের দুজনকে খুব সুন্দরভাবে, যেভাবে তোমরা দেখছো এটা কিন্তু বাস্তব নয়, এটা কিন্তু একটা আড়াল রয়েছে। হ্যাঁ, এর পেছনে সত্যতাটা কিন্তু অন্য। বাবা অনেক কষ্ট, হ্যাঁ বাবা অনেক কষ্ট করে দুই মেয়েকে যেভাবে মানুষ করেছেন, কোনো কিছুর অভাব না রেখে, সবসময় মুখে যেটা আসতে সেটা সেরকম ভাবে, আর মা খুব সুন্দরভাবে ম্যানেজ করে বুঝিয়ে যে এই মুহূর্তের জন্য এটা ইউজ করো, তারপরে হয়তো এটা। তো যখন 9 ক্লাস তখন আমি টিউশন করা শুরু করি। তো 9-10 কমপ্লিট হয়ে যাওয়ার পর 11 তখন আমার দিদির এক বন্ধু, দিদি তখন কলেজে, দিদির এক বান্ধবী, ও এরকম ইন্ডি কাজ থেকে শুরু করে শর্ট ফিল্ম এই সমস্ত কাজ করতো। আর দিদি ছোট থেকেই আমাকে কি করতো, প্রচুর ছবি তুলতো। তো দিদি ওটাকে আমাকে কিছু না জানিয়ে সেই বান্ধবীকে বলেছিল যে ওর দিদির কাছ থেকে যখন ফোনে আমার ছবিগুলো দেখেছিল, সেই দিদিটার খুব ভালো লেগেছিল। তো বলেছিল তোর বোন যদি ইন্টারেস্টেড হয় দেখ না। আমার দিদি বলছে যে ইন্টারেস্ট মানে এটাই তো চেয়েছে, তো সেই কারণে আমি তো কোথায় কি যোগাযোগ করতে হয় জানি না। দেখ যখন তুই বলে দিলি এটা একটা খুব সুবিধে হলো, দেখ না রে যদি কোথায় বলছিস তাহলে আমাদের একটা ছবি এই মুহূর্তে করার কথা ভাবছি, তোর বোনকে একটু বলে দেখ না, ক্যারেক্টারটার সাথে খুব ভালো যাবে, একটা মড ক্যারেক্টার, খুব ইন্টারেস্টিং। তো দিদি বাড়িতে এসে আমাকে বলেছিল, আমার ক্ষেত্রে হয়েছিল কি মানে মেঘনা চাইতেই জল, যে মানে আমি তো শিখলাম না, কিছু করলাম না, মানে এরকম একটা ছবির অফার মানে এটা আমার কাছে একটা অন্য রকমেরই লাগতে শুরু করেছিল। তো আমি ওই স্বরাজদা এবং সম্পাদি ওদের থেকেই আমার কাজ প্রথম শুরু হয়। তো আমি কাজ ওখান থেকে প্রথম শিখি, তারপর থেকেই একটু একটু করে ছবি দেওয়া, এটা করা। একটা ঘটনা তোমায় শেয়ার করি। তোর ছোটবেলাটা কিরকম ছিল? আমার ছোটবেলা খুব হ্যাপেনিং কেটেছে বুঝলে, কারণ আমি বাড়ির ছোট ছেলে, আমি চূড়ান্ত প্যাম্পার্ড হয়ে বড় হয়েছি, ঠিক আছে। আমাকে বাড়িতে সবাই খুব প্যাম্পার করেছে, আমি আমার রিলেটিভস, আমার কাজিনসদের সাথে খুব আদরে, আমি সাংঘাতিক আদরে। আমাকে বল তোদের সম্পর্কটা শুরু হলো কিভাবে? সম্পর্ক শুরু দেখো, লক্ষ্মী কাকিমার শুরু থেকেই যে শুরু হয়েছে তা নয়, কজ ওকে তখন আমি চিনতাম না। ওই লুক সেটেই ফার্স্ট ওকে, যখন ও আমার হাজব্যান্ডের চরিত্রে রয়েছে এটা জানলাম, তখনই ওর সাথে আমার পরিচয় হয় আর কি, যে আচ্ছা আমার অপোজিট এরকম রয়েছে। তারপর দেখলাম যে একটা ছেলে এরকমভাবে বাচ্চাদের সাথে ঘুরে বেড়ায়, যে নাকি আমার বরের চরিত্রে কাজ করছে, পাঠ পড়ছে না আমার সাথে, খুব বিরক্ত লেগে গিয়েছিল। ইভেন সুশান্ত দাকে, মানে আমাদের যিনি প্রডিউসার, যিনি প্রডিউসার, আমি ওনাকে ফোন করে বলেছি যে দাদা এটা কি, মানে কিরকম ঠিক বুঝতে পারছি না, মানে ভালোভাবে পাঠ পড়ে না, সারাদিন ধরে ক্রিকেট খেলছে, ঘুরে বেড়াচ্ছে, এ ভালো লাগছে না। ভাবতে পারছো দাদার কাছে আমাকে নিয়ে কমপ্লেন করেছিল। হ্যাঁ, যদি কিছু ব্যবস্থা করা যায় আর কি, হ্যাঁ একটু ভালো করে বোঝান, নাহলে রিপ্লেস করে দিক আর কি, ঠিক আছে, এটা বলতে পারিস, এরকম বলে দিয়েছি। এই না না সবকিছু এরকম মাথা গরম করিস না, ঠিক আছে। ও তুই ওকে চিনিস না, ও তোকে চিনি, আস্তে আস্তে একটু কথাবার্তা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটা তো ম্যাচ করতেও টাইম লাগে, ক্যারেক্টার বুঝতে করতে একটু সময় লাগে। তারপর থেকে আমাদের বন্ডিংটা স্ট্রং হয়, বাড়ির ব্যাপারে শোনা, বিভিন্ন রকমের আলাপ আলোচনা, তারপর কি করতো না করতো, তারপরে এই প্রফেশনে আসা, এই সমস্ত ডিসকাস করতে 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 করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন কেমন আছিস? ভালো ভালো আছি আমি, সব ভালো। আমার কিছু হবে না রে মেঘ, আমি মরবো না। মেঘ, এই মেঘ, আমি তো তোর দিকে গুলি করেছিলাম, তোর কোথাও লাগেনি তো? ওটা তো তোকে ছুঁয়ে বেরিয়ে গেছিল বল, তোর তো সেরকম চোট লাগেনি তাই তো?
ওসব কথা থাক, আমি এখন ঠিক আছে। তুই কেন এলি মেঘ, কেন এলি? যে তোকে মেরে ফেলতে চেয়েছে তুই তার মুখ দর্শন করতে এলি কেন? তোর ইচ্ছে হলো আমাকে দেখার? দেখ দিদিভাই, যে কথাটা তুই এখনো পুলিশের সামনে স্বীকার করিসনি, ওখানে স্বীকার করিসনি, সেটা তুই যে আমার সামনে বলে ফেললি, সেটা বোকামি হলো না? বললাম মেঘ স্বীকার, কিন্তু কেন স্বীকার করলাম সেটা আমি সত্যি জানি না। আসলে কি বলতো মেঘ, সত্যিটা তো এভাবে লুকিয়ে রাখা যায় না। আমি যেটা করেছি সেটা সাক্ষী তো মা। মা তো সবটা দেখেছে, আর লুকিয়ে কি হবে, আর কি করেই বা লুকাবো বল? আমি সত্যি যদি আমি আর বেঁচে না থাকি তাহলে এই পাপের বোঝা আমি আর বাড়াতে চাই না মেঘ, তাই বলে দিলাম। ও, তাহলে তুই স্বীকার করলি যে তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি? মেঘ চলে যা, তুই আমার সামনের থেকে চলে যা। আমি তাকাতে পারছি না তোর দিকে, আমি তোর দিকে সত্যি তাকাতে পারছি না। তুই জানিস মেঘ, ওরা আমার হাত বেঁধে রাখতে চেয়েছিল, ভয় পাচ্ছিল যে আমি কিছু একটু করে ফেলবো। মুশকিলটা কি বলতো দিদি ভাই, তুই এই যে বলছিস না তুই আমার দিকে তাকাতে পারছিস না, তোর আমার দিকে তাকাতে লজ্জা করছে, এক্সেট্রা এক্সেট্রা, তোর এই কোনো কথাই আজকে এখানে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি তুই সবটাই বানিয়ে বলছিস, সাজিয়ে বলছিস। আমি জানি তুই সুস্থ হয়ে যখন আবার জেল থেকে বেরিয়ে আসবি, তুই আবার আমাকে মারার চেষ্টা করবি। আর এই কথাগুলো তো তুই অনেকবার বলেছিস, তাই হয়তো ক্লিশে লাগছে, কিন্তু বিশ্বাস কর আমি জানি তুই এবারে হয়তো গুলিটা আমাকে মারতে পারিসনি, ঠিক করে এম করতে পারিসনি। এটাও জানি তার জন্য হয়তো তুই আক্ষেপও করিস। এরপর জেল থেকে বেরিয়ে তুই গুলি চালানোর হাত পাকা করবি, তুই শিওর হবি যাতে তোর টার্গেটটা নেক্সট টাইম মিস না হয়। আমি জানি দিদি ভাই, তুই একটু বদলাবি না, তুই একই রকম থাকবি। আসলে কি বলতো, রক্তের সম্পর্ক তো আমি বুঝতে পারি। তোকে খুব সুন্দর লাগছে মেঘ, দারুণ সুন্দর। নীল নিজেকে সামলে রাখতে পারবে না আজ মেঘ। নীলকে বেসামাল করার জন্য না আমাকে সাজতে হয়, আর এই সাজ ব্যাপারটা জানিস তো ভীষণ ক্ষণস্থায়ী। আর আমি নীলকে কোনোদিনই রূপ দিয়ে ভোলাই না, কাউকেই না, সবাইকেই আমি ভালোবাসা দিয়ে ভুলাই, আর নীলকে। আমি ভেবেছিলাম যে তোকেও যদি আমি আমার সবটা দিয়ে ভালোবাসি, তুইও হয়তো আমাকে ভালোবাসবি, কিন্তু এখানেই আমি হেরে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি প্লিজ মেঘকে আর আমার স্ত্রীকে একটু বুঝিয়ে বলুন যে ময়ূরীর কন্ডিশন যথেষ্ট স্টেবল, এত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমি তো অলরেডি সিস্টারকে বলে এসেছি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। সি ইজ পারফেক্টলি অলরাইট। হ্যাঁ, প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল আর স্যাচুরেশন লেভেলটা আপ ডাউন করছিল বলে আমি অবজারভেশনে রেখেছি। আর তাছাড়া এখানে সাপোর্ট সিস্টেম সব অ্যাভেলেবেল রয়েছে, আর আপনারাও তো আউট অফ রিচ নন। দরকার হলে আমরাই আপনাদের ফোন করে ডেকে আনবো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ডক্টর। কি মেঘ, এবার শান্তি তো? তাহলে এবার একটু হাসো। যেভাবে এতটা রাস্তা ছুটে এলে, অবশ্য ভয়টা আমরা সবাই পেয়েছিলাম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে এতটা উতল হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু এখন গিয়ে অনুষ্ঠানটা জয়েন করতে পারি, এমন কিছু টাইম হয়নি। ডাক্তারবাবু, ময়ূরীর অসুখটা আবার বাড়বে না তো? মানে রক্ত দেওয়ার দরকার পড়বে না তো? না না, দেখুন যা যা টেস্ট হয়েছে তার ভিত্তিতে আমি বলতে পারি এবার ব্লাড দেওয়ার দরকার পড়বে না। ওর কপালে একটা ইনজুরি আছে ঠিকই, কিন্তু সেভাবে ব্লাড লস হয়নি। তবে ময়ূরীর ক্ষেত্রে মাঝে মধ্যে রিল্যাপস করাটা তো হঠাৎই হয়েছে, প্রায়র ইন্ডিকেশন ছাড়াই। তো সেটা যে হতে পারে তার পসিবিলিটিস তো এভাবে উড়িয়ে দেওয়া যায় না, তাই না? আশ্চর্য তো, এই পসিবিলিটিটা তো ওর থ্রু আউট দ্য ইয়ার 24 ঘন্টাই থাকে। এটা তো আর নতুন করে জানার কিছু নেই। হ্যাঁ তা ঠিক। মেঘ, ওটা নিয়ে একদম ভেবো না, পজিটিভ ভাব। আর আমাদের কিন্তু এবার যাওয়া দরকার, কারণ গেস্টদের অনেকে ফেরার সময় হয়ে গেছে। একদম তাই, তুমি অনেকটা সময় নষ্ট করেছো, তুমি নীলকে নিয়ে এগিয়ে যাও। আর ডক্টর, হসপিটালকে প্লিজ একটু ইনফর্ম করে দেবেন যে যদি মেঘের সঙ্গে যোগাযোগ করার হয় সেটা যেন আমার থ্রু দিয়ে হয়। ওর একটা স্পেশাল দিন তো আজকে জীবনের,
হ্যাঁ, সে তো দেখেই বুঝতে পারছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ডক্টর। প্রফেসর রায়, বলুন। আপনাদের কিন্তু থাকার দরকার নেই, আপনারাও চলে যেতে পারেন। দাদা, আপনারা প্লিজ আমাদের সঙ্গে রিসেপশনে জয়েন করুন, আমরা কিন্তু আশা করে আছি। আসলে আজকে একটু টায়ার্ড ফিল করছি, এতে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারলে বোধহয়। না না, আমি জোর করছি না, সত্যি তো আপনাদের ওপর দিয়ে যা ধকল গেল। অনিন্দ, বাড়ি যেতে হলে তুমি যাও, আমি এখানেই থাকবো। তুই তো নিজেই শুনলে ভালো আছে ময়ূরী, এখন বসে থাকার কি দরকার আছে? দরকার, তুমি বুঝবে না। তোমাদের কারুর কোনো চিন্তাই নেই ময়ূরীকে নিয়ে। অনিন্দ ও কিন্তু শুধুই একজন ক্রিমিনাল নয়, আমাদের মেয়ে অনিন্দ, আমাদের বড় মেয়ে, বড় সন্তান, সেটা তুমি ভুলে যেও না। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও। নীল, ভেরি সরি এইভাবে বিব্রত করবার জন্য। ইটস ওকে আঙ্কেল। এক্সকিউজ মি, হ্যাঁ আমি একটু রাউন্ডে যাব। শিওর শিওর শিওর। শুনুন না, আপনার সঙ্গে আমার একটু আলাদা করে কথা আছে, আপনার কি সময় হবে? হ্যাঁ, আপনি বরঞ্চ আমার কেবিনে আসুন। আচ্ছা, তোমার এখন ওনার সাথে কি দরকার বলো তো? তুমি রিসেপশনে যাবে না? কটা বাজে দেখেছো? হ্যাঁ সত্যি, বাড়ি থেকে কিন্তু অলরেডি অনেকগুলো ফোন এসে গেছে। আর দেখো, তুমি না গেলে মা কিন্তু কিচ্ছু মুখে দেবে না। কাকুমনি, জাস্ট এই কাজটা সেরেই চলে যাব। নীল প্লিজ, একটু দরকার আছে। ঠিক আছে, কিন্তু আমি যেতে পারি তোমার সঙ্গে? এসো। হ্যাঁ চলো, কিন্তু যা কথা বলো তাড়াতাড়ি বলবে কিন্তু। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঋষি আর অস্মিতার রিলেশনটা কি ছিল? ঋষি ওকে ভালোবাসতো, আর অস্মিতা ওর ওপিনিয়ন জানায়নি, তার আগেই গন্ডগোল হয়। হ্যাপি বার্থডে ঋষি। আমার জন্য গিফট আনো নি? গিফট? ওর মা টিপিক্যাল লোয়ার মিডল ক্লাস, হাসপাতালে কাজ করে, ও আনবে গিফট তাও তোর জন্য। আরে গিফট আনার কি দরকার, ও তো নিজেই ঋষির কাছে একটা স্পেশাল গিফট। এটা খেয়ে নাও। আমি এসব খাই না। আমি বলছি খেয়ে নাও। না, আমি খাবো না। আমি বলছি তো খেতে। অস্মিতা, অস্মিতা। তারপর কি হলো? তারপর ঋষিকে যেই রিফিউজ করলো, ও কেমন একটা ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ। তারপর? হ্যাঁ, তারপর ঋষি একের পর এক টেক নিতে শুরু করলো। আমি তখন ওকে বললাম ঋষি আর খাস না। অস্মিতা, অস্মিতা, I am ঋষি কুমার ঘোষ, son of বিজয় লক্ষ্মী ঘোষ। ওই মেয়েটা আমাকে রিফিউজ করলো কি করে? ও কোথায়? অস্মিতা কোথায়? ঋষি কুল। অস্মিতা কোথায়? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। অস্মিতা কোথায়? ওই তো ঘরটায় আছে। কোন ঘরে? ঋষি একটা রুম বুক করেছিল না রিফ্রেশমেন্টের জন্য, যদি প্রয়োজন পড়ে। তোরা ওকে একটা মেয়ের সাথে একা ঘরে? আরে তোরা করছিসটা কি? আরে তুই যাস না। কেন? তুই কি ঋষিকে চিনিস না? নাই, আমি যাব, আমাকে যেতে দে। যাস না বলছি তো। আরে কেন? ডোর ক্লোজড। তারপর কি হলো? তারপর আমরা ওয়েট করি, ঋষি আসে না, রাহুল ফিরে আসে। হ্যালো গাইস, সব সেট, প্লে দ্য মিউজিক। তারপরে মিউজিক বাজতে শুরু করলো, প্রচন্ড জোরে মিউজিক বাজছিল, আমরা পাগলের মতো নাচছিলাম। তারপর সোহিনী ওকে ডাকতে গেল, তারপর ফিরে এসে বললো যে দরজা খুলছে না, দরজা বন্ধ। আরে দরজা বন্ধ করতে দে না, ঋষি মাস্টার প্লেয়ার। কাম অন, আজকে আমরা রাত ভর পার্টি করব। তারপর কি হলো? আর কিছু জানি না। সত্যি তারপরে আর কিছু জানি না। জানি না। তুমি? জানি না।
তোমরা বলতে পারবে তারপর কি হয়েছিল? তুমি জানো তারপর কি হয়েছিল? তোমরা ঠিক কখন জানতে পেরেছিলে যে ঋষি মিসিং? রাত 2টার সময় মায়ের ফোন আসে, গাড়ি পাঠায়, তারপর আমরা সবাই আস্তে আস্তে চলে যাই। হ্যাঁ, আর রুমে যে ঋষি আর অস্মিতা ছিল? জানি না, অস্মিতাকে ফোন করি, ও নাকি অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে তোমরা প্রত্যেকে যে যার বাড়ি ফিরে গেছিলে এবং ঋষি আর অস্মিতা এখানে রয়ে গেছিল, ওই ঘরটাতে ছিল, তাই তো? আচ্ছা, এখানে অস্মিতার বেস্ট ফ্রেন্ড কে? সোহিনী। সোহিনী, সেদিন ওই ঘরে ঠিক কি হয়েছিল সেই নিয়ে অস্মিতা তোমাকে কিছু বলেছে? কি হলো সোহিনী, বলো। ও নিশ্চয়ই তোমায় কিছু বলেছে। না, কিছু বলেনি আমাকে। যদি বলি তুমি মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। না সোহিনী, তুমি মিথ্যে বলছো, সত্যি বলছো না তুমি। এনিওয়ে, তোমার সাথে আমি পরে কথা বলছি। আপনাকে কি বিজয়লক্ষ্মী আন্টি এখানে পাঠিয়েছে? আপনার অনিন্দিতা আন্টির সাথে আলাপ হয়েছে, মানে অস্মিতার মা? হ্যাঁ হয়েছে। ঋষি কোথায় আছে আপনি জানেন? না। কোনো খবর পাননি? না। ঋষি খুব ভালো ছেলে ছিল, হয়তো সেদিন ড্রিঙ্ক করে ফেলেছিল, কিন্তু ছেলেটা খারাপ না, ও অস্মিতাকে খুব ভালোবাসতো। অস্মিতা ওকে রিফিউজ করার পর ও ব্যাপারটা মেনে নিতে পারেনি। ও খুব ভালো ছেলে, ও খারাপ নয়। হ্যাঁ, তুই তো বলবি, তোর তো ক্রাশ ছিল, তাই না? এই একদম ফালতু কথা। আস্তে আস্তে। সোহিনী, তুমি ঋষিকে পছন্দ করতে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো চলি। হ্যালো, অনিন্দিতা বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়েকে ছেড়ে এখন মেয়ের বন্ধুদের পেছনে পড়ে গেছে। তার মানে আপনি আমার প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখছেন? ঠিক নজর রাখা নয়, খবর রাখছি। কে ফোন করেছিল আপনাকে? ওদের বন্ধুদের মধ্যে একজন। সোহিনী, রাইট? সোহিনী ফোন করেছিল যে আমি এখানে এসেছি? না, সোহিনী ফোন করেনি। অনিন্দিতা দেবী, আপনার ওই একটা পজ অনেক কিছু বলে দিয়ে যায়, জানেন? রিফ্লেক্স বলে একটা কথা আছে, আর সায়েন্সে ব্যাপারটা যাকে ছাড়ুন, আপনাকে বুঝিয়ে খুব একটা লাভ নেই। তার মানে আমি আপনার উপর যতটা নজর রাখছি তার থেকে অনেকটা বেশি নজর আপনি আমার উপর রাখছেন, কিন্তু লাভ নেই। কেন লাভ নেই? কেন? মানে সেদিন অস্মিতা আর ঋষি যে ঘরে ছিল সে ঘরে কি হয়েছিল সেটা জানা দরকার। ওটা নিয়ে আপনি কিন্তু কোনো গল্প বানাবেন না, একদম কোনো গল্প সাজানোর চেষ্টা করবেন না। ওখানে কোনো রোমান্টিক স্টোরি হয়নি, কোনো বয় স্টোরি হয়নি। আপনি আমার মেয়েকে এটা নিয়ে কোনো একটা গল্প সাজিয়ে খুনি বানাবার চেষ্টা করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। কোনো গল্প সাজিয়ে আমার মেয়েটাকে খুনি বানানোর চেষ্টা করবেন না, প্লিজ। বারবার আপনি খুনি খুনি বলছেন কেন? ঋষি খুন হয়েছে সেই বিষয়ে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? তাছাড়া কি? হ্যাঁ, একটা ছেলেকে এতদিন ধরে পাওয়া যাচ্ছে না, কি কিছু তো একটা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অস্মিতাকে বলতে হবে। ও যখন ওই ঘরে গেছিল তখন ওদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, ঋষি ওর সাথে কিরকম বিহেভ করেছিল, এগুলো অস্মিতাকে বলতে হবে। অস্মিতার সঙ্গে ঋষির দেখা হয়নি। অস্মিতা তার আগে ওই ঘর থেকে বেরিয়ে এসেছিল, তাই? হ্যাঁ, ও আগেই ওই ঘর থেকে বেরিয়ে চলে এসেছিল। ঠিক আছে, আপাতত আপনার এই স্টেটমেন্টটাই আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা তো ওখানে ছিলে, জানো তো কি সিচুয়েশন হয়েছিল। কেউ ছিল না সাইন করার, বাড়ির লোকও ছিল না। আর সাইনটা যদি না করা হতো, অপারেশনটা হতো না। তোমরাও তো বলেছিলে যে আমরা সাইন করব, বলনি তোমরা? হ্যাঁ, আজকে তোমরা পাড়ার লোক বলে তোমরা সাইনটা করতে পারোনি। সেখানে আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে আমি ওর ওয়াইফ, তা না হলে তো সাইনটা করতে পারতাম না, অপারেশনটাও শুরু হতো না। এই সিস্টার আসছে রে।
অবস্থা? খুব ক্রিটিক্যাল অপারেশন ছিল, সাংঘাতিক ক্রিটিক্যাল। থ্যাংক গড ডক্টররা পেশেন্টকে সার্ভাইভ করাতে পেরেছেন। এখন পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমরা পেশেন্টকে আইসিইউতে দিয়েছি। এই খবরটা আপনাদের জানাতে এলাম। আচ্ছা, বলছি যে আমার দাদার আর কোনো ভয় নেই তো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করছো দাদার কোনো ভয় নেই তো? ছিলাম কোথাও একটা। আমারও তো কোনো কাজ থাকতে পারে নাকি? কাজ আর কি থাকবে তোমার বলো? কাজ মানে তো নয় শিমুলকে বাস দেওয়া, নাহলে আমাদের বাস দেওয়া, এই তো কাজ। কাছে সেরে এসছো তো? সেরে এসছি কি না সেটা প্রমাণ পাবে। আমি বলি আর নাই বলি, প্রমাণ তোমরা ঠিকই পাবে। हो अच्छा, इसका मतलब पुलिस में कंप्लेंट করে এসেছো, है ना? ठीक है, हम लोग भी रेडी আছি। আচ্ছা বলছি, পেশেন্টকে কখন দেখা যাবে? না মানে ওনাকে একটু চোখের দেখা দেখতাম, তারপর ওনার মাকে খবরটা দিতাম, কিংবা একবার ভিডিও কল করে একটু দেখিয়ে দিতাম। ম্যাডাম এখন তো আমরা ওনাকে বেডে দিয়েছি, আর একটু অপেক্ষা করুন, তারপর আমরা ডেকে নেব। পেশেন্টকে একটু ধাতস্থ হতে হবে, কোনো রকম উত্তেজনা চলবে না। তবে একটা কথা আগেই বলে রাখছি, এমন এত ইনজুরি ছিল, এতগুলো জায়গায় ইনজুরি ছিল যে স্যার হয়তো আপনাদের বলবেন, তবুও আমি বলে রাখছি। বলুন না আমাদের, বলুন কি হয়েছে বলুন। ওনার কোনো একটা অর্গান হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে। এটা এখন নয়, আস্তে আস্তে হয়তো পরের দিকে, হয়তো পায়ের প্রবলেম হতে পারে। মানে কোন অর্গানটা কতটা এফেক্ট করে যাবে সেটা এখন বোঝা যাচ্ছে না। ডক্টররা আপনাদের বুঝিয়ে বলবেন। ওনারা আলোচনা করছিলেন, আমি শুনেছি বলে আপনাদের বললাম। মানে হাঁটা চলা করতে পারবে না, কাজকর্ম কিছুই করতে পারবে না? কি বলছেন বলুন তো? ম্যাডাম এত কথা তো আমি বলতে পারবো না, এই বিষয়টা ডক্টররাই বলতে পারবেন। আমি এখন আসছি। বলছে চলো আমরা বরঞ্চ আইসিইউর সামনে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, আমার দাদার যদি কোনো ড্যামেজ হয় না, তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। আমি কেন দায়ী থাকবো? আমি তো আর অপারেশন করিনি। কারণ বন্ডে সাইনটা তুমি করেছো। তুমি যদি এই বন্ডে সাইন না করতে, তাহলে দাদাকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। রাখো, যখন প্রয়োজন ছিল টিকি খুঁজে পাওয়া যায়নি, এখন দাদাকে উনি অন্য জায়গায় নিয়ে যেতেন। বাজে কথা যত সমস্ত। শোনো, তুমি যে কাজটা করেছো না, তার দাম তোমাকে দিতে হবে। ভয় পাই না আমি, আর আমি কোথাও পালাচ্ছিও না, আমি এখানেই আছি। যা দাম দিতে হবে তার জন্য আমি তৈরি। সুচরিতা দি, চলো তো আমরা আইসিইউর সামনে যাই। যদি দেখা করতে দেয় তাহলে একবার দেখা করে নেব। চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুড়িটার নাম খুব কানাকাটি করছে, আমি ডেকে এলাম, মামিটা খুবই কানাকাটি করছে, কিছুই তো গায়ে নেই গো। পুতুল, পুতুল আমি তোমাকে কতবার বলেছি না মাকে বুড়ি বলতে নেই? মাকে কে বুড়ি বলে? ঠিক আছে, আমি বলবো না, মাকে বুবুই বলবো না। তুমি তো লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়েটা কি এরকম করে বলে বলো? না, আমি তো নকি মেয়ে। তুমি তো লক্ষ্মী মেয়ে, দুষ্টু মেয়েরা এরকম করে কথা বলে। আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, এই নাও, তোমার যখন ঘুম পাচ্ছে এই নাও বালিশ, তুমি এখানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি করবে এখন? বসে বসে কি করবে এখন? আমি কি করবো বলো তো? আমি বরং তোমায় পাহারা দিই। তোমার তো একা একা ঘুমোতে ভয় লাগে, আমি তোমার পাহারা দিই, তারও তো তোমার ভয় করবে না। তুমি খুব লক্ষ্মী ছেলে। কি কি বললে তুমি আমাকে? আমি লক্ষ্মী ছেলে? হ্যাঁ, তুমি খুব লক্ষ্মী ছেলে। হ্যাঁ, তুমি খুব ভালো। স্যার, আমাকে তুমি কখন বকবে না তো গো? হ্যাঁ, আমাকে না সবাই বকে, শুধু শিমুল বকে না আমাকে, আর তুমি আমাকে বকনি কখনো। আমাকে বকবে না তো তুমি? তুমি যদি দুষ্টুমি করো তাহলে
তাহলে একটু বকবো। তুমি যে বললে আমি দুষ্টু না, আমি লক্ষ্মী, তাই তুমি আমাকে কেন বকবে? হ্যাঁ, আমি বলেছি তুমি দুষ্টু নও, তুমি লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী মেয়েটা যদি একটু দুষ্টুমি করে তাহলে আমি একটু বকবো। স্যার, আমি মাঝে মাঝে একটু দুষ্টুমি করব। তাহলে আমি একটু বকবো। আর তুমি যদি বলো যে তুমি একটু দুষ্টুমি করলেও আমি তোমাকে বকবো না, তাহলে ঠিক আছে, একটু দুষ্টুমি করলে আমি তোমাকে বকবো না। স্যার, একটা কথা বলবো তোমাকে স্যার? বলো না। বলছিলাম কি যে তোমার বৌদিটা না খুব কটকটি। পুতুল, আমি তোমাকে বলেছি না এরকম বলতে নেই। হ্যাঁ, আমার বৌদিটা একটু রাগী। আসলে কি হয়েছে জানো, বৌদির সঙ্গে তোমার আলাপ তো এই কয়েকদিনের, ওই জন্য বৌদি তোমাকে এখনো ভালোবেসে উঠতে পারেনি। কিন্তু আমি জানি কিছুদিন পরে বৌদি তোমাকে ঠিক ভালোবেসে উঠবে। না, আমি জানি বৌদি আমাকে কোনোদিন ভালোবাসবে না। আর সারাক্ষণ তো আমাকে দেখলেই খালি মুখটা বেকার পচা। পুতুল, এরকম বলতে নেই, আমি বলেছি তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জায়গাটা বোধহয় ওদিকে না, আমি আসছি একটু তাড়াতাড়ি। হ্যাঁ। এ কি শ্যামলী, তুমি এখানে কি করছো? আমি মানে প্রতিম দাদা, আমার না স্যারের সাথে খুব দরকার আছে। স্যারকে একটা কথা বলতেই হবে আমায়। কোনো দরকার নেই তোমার স্যারের সাথে। শ্যামলী তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ। না প্রতিম দাদা, আমি গেলে হবে না, কথাটা বলা খুব জরুরি, আমাকে বলতেই হবে স্যারকে। একদম না শ্যামলী, তুমি আজকে দা ভাইয়ের ধারে কাছে যাবে না। দেখো, এখানে বড় মামা, দাদা, বৌদি সবাই আছে, কেউ যদি দেখে ফেলে তুমি এখানে আছো তাহলে তো এটা যাচ্ছে তাই কাণ্ড হবে, তুমি তো জানো। আর তাছাড়া আজকে দা ভাই অনেক কষ্ট করে, অনেক খেটে পুরো ইভেন্টটা ম্যানেজ করছে। আজকে আর কোনো ঝামেলা চাই না শ্যামলী, তুমি প্লিজ যাও। প্রতিম দাদা, আমার সত্যি খুব দরকার, একটা কথা বলেই আমি চলে যাব। আমার একটা কথা বলতেই হবে। শ্যামলী, আর কোনো কথা নয়। তুমি যদি এভাবে জেদ করতে থাকো তাহলে কিন্তু আমাকে সিকিউরিটি গার্ডকে ডেকে তোমাকে এখান থেকে নিয়ে যেতে বলতে হবে। এত দূরে এসেও ফিরে যাব? সেই প্রতিম দাদার চোখেই ধরা পড়ে গেলাম। কি করি এবার? এদিকে স্যারও তো ব্যস্ত, কিভাবে যাই স্যারের কাছে, কি করি কিছুই মাথায় আসছে না। ও মহেশ্বর, কি করবো এখন? কি হলো শ্যামলী, তোমাকে আমি ফিরে যেতে বললাম তো। তমাল, অর্পিতা, ফিউ মোর অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার। আচ্ছা, আজকে তমাল আর অর্পিতার এই বিশেষ দিনে, আজকে তো বিবাহ বন্ধন সেলিব্রেট করার দিন, তো আমি চাইবো এখানে উপস্থিত প্রত্যেকটা কাপলস যারা এখানে রয়েছেন তারা যদি সকলে একসাথে হয়ে নিজেদের বিয়ের দিনের কথা মনে করে একটা স্পেশাল ডান্স ওদেরকে উপহার দেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, ওদের তো অবশ্যই ভালো লাগবে। তো আমরা কি ওদেরকে একটা এরকম একটা মিষ্টি ডান্স উপহার দিতে পারি? এই রে, এইবার তো ক্রাউড ডিসপার্স করে যাবে, তা ভাইও আর এক জায়গায় থাকবে না, এদিক ওদিক মুভ করবে। না, শ্যামলীকে একা ছাড়া যাবে না। শ্যামলী, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, এসো। আর কিছুক্ষণ, তারপরে এই ঝাড়টা সবার মাথার উপর খসে পড়বে। আপনারা একটু দূরে সরে যান। ওকে, তুমি এখন এসো।
অনিকেত মল্লিক, your time starts now. আজকেই হবে তোমার গ্রেট বেঙ্গলের লাস্ট ডে। অর্ণব, চলো এবার আমরা একটু সেফ ডিস্টেন্সে সরে যাই। হ্যাঁ চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, শ্যামলী তুমি এখানে? এই তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে বড় বাবু, আপনি স্যারের কাছে যান। অনি, অনি, অনি ঠিক আছিস তো? আস্তে সাবধানে, 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 সাবধানে। অনি, তোর যদি কিছু হয়ে যেত কি, আমার দেখে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। না আমি অপরাধীকে কি জবাব দিতাম? আরে ভাগ্যিস শ্যামলী এই ঝাড়বাতির দড়িটা ধরেছিল, নইলে তো। শ্যামলী, 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 স্যার আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? শ্যামলী, আপনি কোত্থেকে? আপনি কি করে এলেন? আমি মানে আমি এসব কি মিস্টার মল্লিক? এতগুলো লোকজন, এই যদি ঝাড়বাতিটা পড়ে যেত একটা বিপদ হতে পারতো। এতটা ইরেসপন্সিবল হলে কি করে চলবে? প্লিজ, আমি এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি। মানে সরি মানেটা কি? এখানে এত বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, একটা বিপদ হয়ে গেলে কি তারপরে সরি বলতেন? না না, হোয়াট ইজ দিস? দেখি অনি ঠিক আছিস তো? আমি ঠিক আছি। সুমিত কোথায়? সুমিত, 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 এই তো। হ্যাঁ দাদা। এই যে এটা কি কাজ তোমার? হ্যাঁ, অনি তোমাকে ভরসা করে কাজটা করতে দিল, তার এই প্রতিদান? এর চেয়ে বড় বড় ঝাড়বাতি লাগিয়েছি, কিন্তু এরকম প্রবলেম কোনোদিন হয়নি। হয়নি মা? এটা কি? লোকের তো প্রাণ নিচ্ছিলেন মশাই, আপনার লাইসেন্সটা কেড়ে নেওয়া উচিত। এ তো রীতিমতো জান হাতে নিয়ে নিমন্ত্রণ খেতে আসে, তাই না? দেখুন দেখুন, এরকম ভাবে বলবেন না। হ্যাঁ, এত রাগারাগি করবেন না। এটা তো একটা দুর্ঘটনা। দেখুন, আপনারাই বলুন না, কারোর তো কোনো ক্ষতি হয়নি, কেউ তো আঘাতপ্রাপ্ত হয়নি। আর আমি আপনাদের বলছি, মানে কথা দিচ্ছি, আমি এই কোম্পানির হই। এই কোম্পানি না কোনোদিন কারোর ক্ষতি করেনি, আর ক্ষতি হতে দেবেও না। অনি, 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 এই মুহূর্তে কাউকে ব্লেম করে কোনো লাভ নেই। মাথা ঠান্ডা করে সবাইকে শান্ত করে ইভেন্টটা শুরু করে দে প্লিজ। আচ্ছা দেখুন, আমি অনিকেত মল্লিক, আমি গ্রেট বেঙ্গল ক্যাটারারের হয়ে বলছি। প্রথমত আপনাদের সকলের কাছে সরি চাইছি। উই আর এক্সট্রিমলি সরি। অনু, ইভেন্টটা শুরু কর, ইভেন্টটা শুরু কর, গানটা শুরু কর না, জানা তাড়াতাড়ি জানা। তমাল, 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 দিস ইজ ইয়োর ইভনিং। হারি আপ। You guys should dance, okay? Everybody should come on the floor, please, please, আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কমলেশ্বর বর্মা নিশ্চয়ই মিস রোজিকে খুঁজতে ফোন করেছে, কিন্তু মিস রোজিকে তুমি আর পাবে না কমলেশ্বর বর্মা। চলো। কেটে দিল। ওয়েট, আরেকবার করি।
নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। যা বাবা, এখন তো নাম্বারটাই এক্সিস্ট করছে না বলছে। আজব তো। আমি জানতাম এই কার সাজে অর্জুন ছাড়া আর কারোর হতে পারে না। রোজই অর্জুনের চর। ওর বড় মামার পেছনে তো বিষধর সাপ ছেড়েই দিয়েছি। এবার মেজো আর ছোট মামাটাকেও ছবল দেওয়ার সময় এসেছে। তারপর অর্জুন সান্যাল বুঝবে প্রতিশোধ নেওয়া কাকে বলে। মামুনি পালালে? হ্যাঁ, কারা তোমরা? এইভাবে কেন আটকে রেখেছো আমাকে? তোমরা কিন্তু জানো না যে আমি অর্জুন গুন্ডার বউ। ও যদি এসে দেয় তোমাদের কাউকে কিন্তু ছাড়বে না। বাচ্চা পাচারের দিন গুলি চালিয়ে পুলিশ দিয়ে আমাদের সব প্ল্যান বানচাল করে দিয়েছিলে। অনেক টাকা লস করেছি মামুনি। তোমাকে তো সহজে ছাড়া যাবে না, সে তুমি যে গুন্ডারি বউ হও না কেন। অর্জুন দা, কমলেশ্বর নাকি ছাড়া পেয়ে গেছে। যদিও সেটা হওয়ারই ছিল। এত টাকা কোন জেলার আটকে রাখতে পারবে বলো? টাকাটারও ঢুকছে ফ্যাক্টরি থেকে। ওই আসল ভিতটাকেই নড়িয়ে দিতে হবে। শোন বলা, আমি আর রানা ছদ্মবেশে ওয়ার্কার সেজে ওই ফ্যাক্টরি থেকে জয়েন করবো। তারপর সুযোগ বুঝে ফ্যাক্টরিতে লক আউট করিয়ে দেবো। প্ল্যানটা বাইরে থেকে মনিটর করবি তুই আর দিলীপ, ঠিক আছে? আমি পুরোটা সাজিয়ে নিয়ে তোদেরকে বলবো। এখন আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? আমি পরের ডিটেলসে পুরোটা বলবো। ঠিক আছে, ঠিক আছে। সাবধানে যাও অর্জুন দা। সরে যাও, সরে যাও। বস্তির পেছনে এমন জায়গায় এনে ফেলেছি, ভগবানও এখানে আসতে পারবে না। ডাক ডাক ডাক, জোরে ডাক ডাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন, আপনি ঠিক আছেন? আপনি না হাসলে আজকে কি হতো? আমি জানতাম আপনি আসবেন অর্জুন, আমি জানতাম। আপনি আজকে না আসলে ওরা আমাকে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম অর্জুন, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। কেন ভয় পেয়েছিলে তুমি মিলি? কেন ভয় পেয়েছিলে? আমি ছাড়া তুমি অসহায় কেন হবে মিলি? মেয়েরা তো অসহায় নয়। মেয়েদেরকে অসহায় করে রাখে ছেলেরা, পরাধীন করে রাখে শুধু নিজের স্বার্থের জন্য। মেয়েরা আসলে আগুন, মনে রাখবে। যদি ওরা জন্ম দিতে পারে তাহলে ওরা ধ্বংসও করতে পারে। মায়ের জাত তোমরা, তোমাদের এভাবে ভয় পেলে চলবে? কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এখানে? আজকেরটা সহজ ছিল বোঝা। ওই বস্তির পেছনে রাস্তার মুখে ওই টিফিন বক্স আর পাটিসাপটা দেখে আমি ক্লু পেয়ে এখানে চলে আসলাম। ঠাকুরার মা ঠিক ক্লু দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে আমি কোথায়। আপনি আমার বাঁচিয়ে নিলেন। মিলি, বিষয়টা কিন্তু সিরিয়াস। আজকে আমি ক্লু পেয়েছি, কালকে যদি না পাই? আর আমি কেনই বা তোমাকে বাঁচাতে চাই? তুমি না দিদিভাইয়ের গার্জেন এঞ্জেল হতে চাও? জোজোকে সব খারাপ লোকদের থেকে আগলে রাখতে চাও? কারুর গার্জেন এঞ্জেল হতে গেলে তোমাকেই সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আর এটাকে বাঁচানো বলে না মিলি। আমি যদি তোমাকে এমন ভাবে তৈরি করতে পারি যে বিপদে তুমি নিজের লড়াই নিজেই লড়তে পারছো, তাহলে সেটাই হবে আসল বাঁচানো।
দিনকে দিন যেভাবে আমাদের শত্রু বাড়ছে, তোমাকে সেলফ ডিফেন্স শিখতেই হবে মিলি। সেলফ ডিফেন্স? সেলফ ডিফেন্স মানে আপনি যেরকম গুন্ডাদেরকে মারেন ওই রকম আমাকে মারতে হবে? ওরকম ঢিসুম ঢিসুম করে? আমি কবে ওরকম করে মারবো গুন্ডাদের? মুখ যেরকম চলে হাত পা গুলোও চালাতে হবে, ওরকম ভ্যা ভ্যা করে কাঁদলে চলবে না। তুই ভয় পেয়ে কাঁদবে? তুমি অর্জুন গুন্ডার বউ, আমার কোনো প্রেস্টিজ নেই? শোন, বাড়ি থেকে সোজা ছাদে যাবে, আমি যেটুকু ক্যারেটে জানি আমি তোমাকে শেখাবো। আমার এখন ক্যারেটে শিখতে হবে? হ্যাঁ, আমি আর তোমাকে নিজেকে অসহায় ভাবতে দেবো না মিলি। চলো। বাবারি বাবা, এরকম তো ছোটবেলায় কুম্ফু পান্ডায় দেখেছিলাম, মজার তো। বাবা, ভয় পেয়ে গেছিলাম। সেলফ ডিফেন্স তো একেবারে জিরো। এসব বাজে কাজে মন না দিয়ে যেটা দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখো আর শেখো। সোজা হয়ে দাঁড়াও। এবার এই পাটা এতটাই ভাগ করবে। হ্যাঁ, এবার পাটা হালকা বেন্ড করবে। এবার পুরো এনার্জিটাকে বডির ভেতরে চ্যানেলাইজ করো আর জোরে ব্রিদিং করো। এবার হাতটা এখানে, রেডি, 1 2 3 করো। কি করছো? যেটা দেখাচ্ছি সেটা মন দিয়ে দেখো আর রিপিট করো। এ দেখো, আবার দেখাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর মধ্যে যদি সামান্য লজ্জাবোধটুকু থাকতো তাহলে তুই আমার শ্বশুর বাড়িতে এইভাবে চলে আসতিস না। এখানে এসে থাকবি, আমার শ্বশুর মশাইয়ের খেয়াল রাখবি, রান্না করবি, এরপর হয়তো বলবি আমি সৌর্যরও খেয়াল রাখবো। নীলু, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, শুধু শুধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ইনসাল্ট? যে ইনসাল্টের যোগ্য তাকে তো ইনসাল্টই করবো। এতদিন আমি তোকে ইনসাল্ট করিনি, সেটা আমার ভুল হয়েছে। মাই তোকে ঠিক চিনেছে, দাদা ভাই তোকে ঠিক চিনতে পেরেছে, একদম ঠিক চিনেছে। আমি তোকে চিনতে পারিনি। এর জন্য তোকে ওই বাড়ির কেউ সহ্য করতে পারে না, একমাত্র বৌমনি তোকে প্যাম্পার করে। কেন করে জানিস? তার কারণ তুই রোজগার করবি, আর বৌমনির একটা ছোট্ট বাচ্চা আছে, স্বামী কোনো কাজ করে না। তুই রোজগার করে টাকাটা দিলে বৌমনিদের সংসারটা চলবে, তার জন্য। কিন্তু আমার মায়ের তো সেই সব দায় নেই। মারা তো সবসময় সত্যি কথা বলে। আমার মাও তার জন্য সত্যি কথাই বলেছে, আর দাদা ভাইও সত্যি কথা বলেছে। কারণ দাদা ভাই যতই অসুস্থ হয়ে থাকুক না কেন, তোর সামনে কোনোদিনও মাথা নত করতে রাজি হবে না। দাদা ভাই যে তোকে কেন পছন্দ করে না সেটা তুই এতদিনে হাড়ে হাড়ে বুঝতে পেরেছিস। দাদা ভাই তোকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, আর এখন আমরাও সেটা খুব ভালো করে বুঝতে পারছি। শোন দিদি, যখন নিজেই যেচে পড়ে এই বাড়িতে তুই এসেছিস, তখন আশা করিস না আমি তোকে দিদির সম্মানটা দেব। এই বাড়িতে তুই কাজের লোক হয়ে ঢুকেছিস, কাজের লোক হয়ে থাকবি এই বাড়িতে, তাই তোকে কাজের লোকের সম্মানটাই দেব। তখন আবার বলতে আসিস না আমার বোন আমাকে দিদি না ভেবে কাজের লোক ভাবছে। রাই, দেখো, তুমি তোমার বোনের কথায় কিছু মনে করো না, ঠিক আছে? আরে আমরা আছি তো সবাই, নাকি? তুমি বাবার ঘরে যাও, তোমার জন্য চা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি চা খাই না বৌদি,
ওহো, আমি একদম ভুলে গেছিলাম গো। ঠিক আছে, আমি তোমার জন্য স্ন্যাক্স বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। কেমন? কিচ্ছু লাগবে না আমার। ও মা, সে আবার কি কথা? তুমি আমাদের বাড়ি থাকবে, আমাদের বাড়ি কাজ করবে, আর খেতে যাবে বাইরে, সেটা আবার কখনো হয় নাকি? চারবেলা খাবার দেওয়াটাও কিন্তু তোমার কাজের শর্তের মধ্যেই পড়ে। সেটা তোমার প্রাপ্য, তুমি ডিজার্ভ করো। বৌমনি, বলছি ওকে ওর বিকেলের স্ন্যাক্সটা পাঠিয়ে দাও, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সময় অসময় সবটাই আমাদের নিজেদের উপর। আমি অন্য সময় সময় পাইনি, তাই খোঁজ নেওয়া হয়নি। আমার একটা প্রশ্ন ছিল তোমাকে। কি প্রশ্ন? লাইফটা এখন কেমন লাগছে? মন্দ নয়, লাইফটা তো একটা বন্ধ বইয়ের মতো। প্রত্যেকদিন পাতা খুললেই নতুন নতুন চ্যাপ্টার উঠে আসে। সেই নতুন চ্যাপ্টারে কত নতুন বিষয়। ভালোই, খারাপ কি আছে? তাই তা তোমার জীবনটা যে অন্যরকম হতে পারতো, অথচ হলো না তোমার নিজের বুদ্ধির দোষে, তার জন্য তোমার আক্ষেপ হয় না? কে বলেছে আমার নিজের বুদ্ধির দোষে? আমি জীবনটা অন্যরকম চাইনি, তাই হয়নি। আর আক্ষেপের কি আছে? নীলু যে ভালো আছে তাতেই আমি ভালো আছি। শুধু আমার মনে হয় নীলু ভাবছে আমি এখানে সুযোগ নেওয়ার জন্য এসেছি। পারলে তুমি ওকে একটু বুঝিও, আমি সুযোগ নেওয়ার জন্য এখানে আসিনি। আঙ্কেল আমাকে ভালোবাসতেন, আমার আঙ্কেলের প্রতি প্রচন্ড রেসপেক্ট ছিল, তাই আঙ্কেলের সেবা করতে পেরে আমার খুব ভালোই লাগছে। আর তোমরা যে আমাকে ডেকেছো তার জন্য আমি বরং অবলেসড। আমি আসলে একটা সোশ্যাল ডিউটি করছি। সোশ্যাল ডিউটি নয়, তোমার পরিবার এই মুহূর্তে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, তাই আমি তোমাকে সরাসরি টাকা দিয়ে তো হেল্প করতে পারছি না, বা সেইভাবে হেল্প করলে হয়তো তোমরা নাও নিতে পারো, তোমাদের আত্মসম্মানে লাগতে পারে। তাই জন্যই তোমাকে চাকরি দিয়ে তোমার টাকার ব্যবস্থা করে তোমার সংসারের হেল্প করার চেষ্টা করছি। আফটার অল সেটা তো আমার শ্বশুর বাড়ি বটে। নীলু তো আমার স্ত্রী। তার বাপের বাড়ির লোকজনের যদি মন খারাপ থাকে তাহলে তার নিজেরও তো মন খারাপ থাকে, তাই না? আমি নীলুর মন ভালো রাখার জন্যই এসব করছি। আসলে এখানে কি করছো? আমি একটু কথা বলছিলাম, বাবার সম্পর্কে জানছিলাম, তাই জন্যই আমি ওকে। তুই পেশেন্টের সেবা করতে এসে আমার বরের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছিস? তুই তো দেখতেই পাচ্ছিস নীলু, আমি ঘর থেকে কোথাও যাইনি, বরং তোর বড়ি এসেছিল আমার কাছে জানতে। আর মালিক পক্ষ যদি পেশেন্টের কথা জানতে চায়, তারাই তো আমাকে কাজে রেখেছে। আমি না জানিয়ে থাকি কি করে বল? লজ্জার তো মাথা খেয়েছিস, অনেক কীর্তি করে যাচ্ছিস নির্লজ্জার মতো। নিজের জীবনটা তো নষ্ট করেছিস, সঙ্গে আমার জীবনটাও ভরাডুবি করতে চেয়েছিস। এবার ক্ষান্ত দে, অনেক হয়েছে। আমি চাই না তুই এই বাড়িতে থেকে কাজ করিস। কাল সকালে ঘুম থেকে উঠে তুই সবার আগে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবি। আমি তোকে সেই কথা দিতে পারছি না নীলু। আমি তো একটা দায়িত্ব নিয়ে বাড়িতে এসেছি। এই বাড়ির লোক যবে আমাকে রিলিজ করবে আমি ঠিক চলে যাব। আমি তো নিজে থেকে এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে তাই এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যম অলিভ সত্যম বই মিথ্যা বলব না।
অবাক হলেন না? এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দুটো জিনিসে, ভালোবাসা আর যত্ন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে মানুষটাকে আপনি প্রায় মেরে ফেলার চেষ্টা করেছিলেন, সেই মানুষটা কি করে বিছানা থেকে উঠে এলো, আর যদি উঠে আসেও তাহলে আপনার সামনে কি করে কথা বলছে। আপনি পারলেন না মালিনী ব্যানার্জি, আপনি ভালোবাসার কাছে হেরে গেছেন। চুপ করো, চুপ করো তুমি। মালিনী ব্যানার্জি হেরে যেতে পারে না। আপনি একদম গায়ে হাত দেবেন। ধুলো দিয়ে নাকা বল সরুন। লীলা খেলা চলছিল আমার চোখে। সরুন এখান থেকে, দেখেছেন মালিনী ব্যানার্জি সুজয় বাবুর উপর। সরুন আপনি। এসব আপনি কি করছেন? সব আপনার এগেস্টে চলে যাবে। যান কাঠগড়ে যান প্লিজ। আপনি ভালোবাসার কাছে হেরে গেছেন। ইওর অনার, একটা অসম্ভব অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে এই কোর্টরুমের ভেতরে। আমি ডেকে নেব মিতা ব্যানার্জিকে, যিনি সুজয় বাবুকে সারিয়ে তোলার সিংহভাগ কাজটাই করেছেন তিতির বসুর নির্দেশে। মিতা দেবী, আপনি পুরো ঘটনাটা বলুন, মানে সুজয় বাবুকে সারিয়ে তোলার পুরো বিষয়টা। আসলে সুজয় সুস্থ হওয়ার পিছনে পুরো ক্রেডিটটাই তিতিরের। তিতির আয়া সেজে ব্যানার্জি বাড়িতে ঢুকে দিনের পর দিন সুজয়ের সেবা করেছে। কারণ ব্যানার্জি বাড়িতে যে নার্স ছিল, যাকে আপনারা এখানে দেখেছেন সাক্ষী দিতে, তিনি আসলে মালিনী ব্যানার্জির লোক। এটা পুশ করে দিলে সুজয়ের আর নিজের পায়ে উঠে দাঁড়ানোর কোনো চান্স নেই। তিনি সুজয়ের কোনো সেবাই করেননি, উল্টে সুজয়কে মৃত্যুর পথের দিকে এগিয়ে নিয়ে গেছিল। আমাকেই তো ফাঁসিয়ে দিচ্ছে। আমি মজা পাচ্ছিলাম, এবার মনে হচ্ছে আমি কেস খেয়ে যাবো। তিতির দিনের পর দিন ওই অ্যান্টিডোটগুলো জোগাড় করে মালিনীর দেওয়া বিষাক্ত ওষুধের জায়গায় রাখে। সেজন্য নার্স নিজেও বুঝতে পারেনি যে সুজয়কে নার্স দিনের পর দিন ওই অ্যান্টিডোট ইনজেকশনগুলো দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমি সুজয় বাবুকে কয়েকটা প্রশ্ন করব। আপনি বলেছিলেন তিতির বসু না থাকলে আপনি সুস্থ হতেন না। মালিনী আমাকে বা আমার ছেলে সোমকে বোকা বানাতে পারলেও তিতিরকে বোকা বানাতে পারেনি। তিতির চেয়েছিল সোমকে জানাতে, মালিনী জানতে পেরে দুজনকে মেরে ফেলতে চায়। আমি জানতে পেরে ওকে বাড়ি থেকে বার করে দিতে চাই। মালিনী ইঞ্জেকশন নিজের হাতে আর গায়ে ফুটিয়ে দেয়। আমার পরে সব সম্পত্তি জয় নামে লিখে দিতে।
আচ্ছা সুজয় বাবু, আপনার কি ইনজেকশনের পরের কিছু কথা মনে আছে? পরে আর কিছু মনে নেই আমার। সঙ্গে উকিল বাবু ছিল। উকিল বাবু কি? না না, সব মিথ্যে। মহামান্য আদালত সব মিথ্যে মিথ্যে বলছে, একদম সত্যি কথা না। উকিল বাবুকে আসতে অনুমতি দিন ইওর অনার। অনুমতি দিলাম। মালিনী আমার এই অবস্থা করার পর আমি যে কোর্টে এসে সাক্ষী দিতে পারছি সেটা শুধুমাত্র আমার দিদির ভাইয়ের জন্য। তার মানে মালিনী ব্যানার্জির এগেনস্টে অ্যাটেম্পট টু মার্ডার এবং যা যা চার্জ সব আছে। সব সত্যি। মালিনী উনি বলতে চাইছেন এই চার্জগুলো ছাড়াও উনি যে অন্যায় করেছেন তারও শাস্তি পাওয়া উচিত মালিনী দেবীর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেভাবেই হোক আমাদের কিন্তু ইনফরমেশন বার করতেই হবে। তবে আমার মন বলছে এখনো অব্দি দাদা দিদির আর বর্ষার বড় কোনো ক্ষতি হয়ে যায়নি। ওরা ঠিক আছে, কিন্তু ওরা কোথায় আছে সেটা তো জানাটা দরকার, তাই না? আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। শুনুন ম্যাডাম, আমরা কারোর ব্যক্তিগত জিনিসে হাত দিতে পারি না, আমার উপরেও প্রেশার আছে, বুঝতেই তো পারছেন। আপনারা এটা কেন বুঝতে পারছেন না? এই সমস্ত নিয়ম মানতে গিয়ে যদি অপরাধীরা বেরিয়ে যায় হাতের বাইরে, তখন কিন্তু সেই দায়টা আপনাদের উপর এসে পড়বে। প্লিজ স্যার, আমাদের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন, আর সময় নষ্ট করবেন না। না আস্তে, প্লিজ শান্ত হও, ওরা দেখছে তো। কি করে শান্ত হব সৃজন? আমার মাথা কাজ করছে না। একেই তো দাদাদের কোনো খবর পাইনি, তার উপরে বর্ষাকে আমাদের চোখের সামনে থেকে ওরা নিয়ে চলে গেল। আমরা কিচ্ছু করতে পারলাম না, আমার কিচ্ছু ভালো লাগছে না সৃজন, ভালো লাগছে না আমার। জয়নবাবু, আপনি তো পুলিশের নিয়ম জানেন, আপনি একটু প্লিজ ম্যাডামকে একটু বোঝান। দেখুন, চাবিটা পেলে আমরা চেষ্টা খুলতে পারতাম, কিন্তু সেটা ছাড়া আমাদের তো হাত পা বাঁধা। তখন থেকে বলছি একটু শান্ত হও, শান্ত। তুমি তো আমার কথা শুনছোই না। শোনো, ওখানে জলের বোতল আছে। আরে কি হলো এই দিদি? না জলটা খাও, আস্তে 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 আস্তে। বর্ণাদি, তুমি এমন ভাবে কি দেখছো গো? তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? দেখো, ওখানে প্রত্যেকটা বোতল কিন্তু অর্ধেকটা করে খালি। কম বেশি রয়েছে, শুধুমাত্র একটা বোতলই পুরো ভর্তি রয়েছে। কি করলে? বোতলটা ভাঙলে কেন? লেগে যাবে। আরে কি করলি দিদি এটা?
তার মানে এটাই ওই আয়রন চেস্টের চাবি? হ্যাঁ। তাহলে স্যার এবার তো 1 মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ চাবি তো পেয়ে গেছি। হ্যাঁ বুদ্ধিমানই বটে। হ্যাঁ রাখুন। কি হলো স্যার, নতুন কোনো ইনফরমেশন পাওয়া গেল? বগা মুখ খুলে এই চাবিটার কথাই জানিয়েছে। বলেছে দীননাথ এইভাবেই সিরাপের বোতলে চাবিটা রাখতো। স্যার সময় নেই আমাদের হাতে, আপনি প্লিজ ওই আয়রন চেস্টটাকে খোলার ব্যবস্থা করুন প্লিজ। ঠিক ওখান থেকে কোনো না কোনো ক্লু পাওয়া যাবেই যাবে, প্লিজ তাড়াতাড়ি করুন। স্যার আমি খুলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই স্ট্যাম্পটা কিসের? প্রত্যেকটা চালানে এই একই স্ট্যাম্পের ছাপ আছে। ধুর, আমি তো এখান থেকে কোনো নামই উদ্ধার করতে পারছি না। বিলায়েত সিং অ্যান্ড কোম্পানি, হ্যাঁ এটাই তো লেখা আছে। আরে বাবা, এই বিলায়েত সিংটা কি? সে যেই হোক, এখানে কিন্তু অনেক টাকা লেনদেন হয়েছে। এই চালানগুলো মিলিয়ে দেখো। হ্যাঁ, ভিখিরিদেরকে তাহলে এই জায়গাতেই চালান করা হয় আর তার বদলে আসে টাকা, আর এগুলোই সেই চালান। একদম ঠিক বলেছেন ম্যাডাম। মুখ খোলার সময় বগাও কিন্তু এই সেম কথা বলেছিল। ভিখিরিদের বিহারের কাছে মুলুকগড় নামে কোনো এক জায়গায় পাঠানো হয়, কোন এক ওস্তাদজির কাছে। তার মানে কি এই উস্তাদজি মুলুকগড়ের কুখ্যাত মাফিয়া বিলায়েত সিং? হিসেবটা এখানে বসে মেলানো খুব কঠিন। আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাতে বলছি। দাদারা যেখানেই থাকুক না কেন, মানে বেনারসে থাকুক বা বিহারে থাকুক, আমি সেখান থেকে ওদের ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। খালি হাতে আমি কিছুতেই ফিরবো না। আমি আজকেই মুলুকগড় যাবো। 1 মিনিট ম্যাডাম, এত তাড়াহুড়ো করা যাবে না। আমরা দুমদাম কোনো স্টেপ নিতে পারবো না। পুলিশের শুধু প্রমাণ জোগাড় করলেই হয় না, সেগুলোকে কোর্টে পেশ করার মতো জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ ম্যাডাম, স্যার কিন্তু ঠিকই বলছেন। কোর্টে যদি কেস না দাঁড়ায় তাহলে কিন্তু এরা সবাই ছাড়া পেয়ে যাবে, আর আমরাও যাদের খুঁজছি তারাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এমনিতেই কতটা সময় চলে গেছে আপনারা বুঝতে পারছেন, তার উপরে যদি এখন। হ্যাঁ বলুন। হ্যাঁ ওকে। আবার কি খবর এলো স্যার? বর্ষার কোনো খবর পাওয়া গেল? না, ডিপার্টমেন্ট থেকে কনফার্ম করলো ওই ওস্তাদজি, যার নাম বগা বারবার বলছিল, মুলুকগড়ের কুখ্যাত মাফিয়া বিলায়েত সিং। হ্যালো মৃন্ময়, বলছি তুমি একবার ওই বিলায়েত সিংকে নিয়ে কিছু ইনফরমেশন গ্যাদার করেছিলে না? হ্যাঁ ওইটা ওই ডকুমেন্টসটা আমাকে একটু মেল করবে এক্ষুনি। লোকটা একটা পিশাচ, সাংঘাতিকভাবে মানুষ খুন করে, আর পুলিশের কোনো ইনফরমারকে ধরতে পারলে বিভৎসভাবে খুন করে, যাতে পুলিশও ভয় পেয়ে যায়। এরকম একজনকে ধরা তো মুখের কথা না, তাও আবার অন্য স্টেটের। একদমই তাই, আমাদের অনেক আট ঘাট বেঁধে নামতে হবে। আসলে হাতে কোনো রক সলিড প্রুফও নেই, তারপর স্টেটটাও অন্য। আমার হিসেব বলছে ওপর মহলদের রাজি করিয়ে আমাদের ওখানে যেতে যেতে প্রায় 3-10 সময় তো লাগবেই। 10 এ তো প্রচুর সময়। ততদিনে বর্ষাটা ঠিক থাকবে তো? না মানে ওদের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? ইকলু টেনশন করিস না, পর্ণাদি আছে তো। আর পর্ণাদি তুমি বলো না, আমরা এখন কি করব? ওহো স্যার ফোন করছেন, আমাদের একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করব। আর একটা কথা, আমাদেরকে না জানিয়ে আপনারা কোনো রকম স্টেপ নেবেন না, ওকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথায় ভুল ভাল জাজমেন্ট পাস করো না, তোমাকে মানায় না এটা। তুমি তো একজন প্লেয়ার শালিনী, ইন্টারন্যাশনাল লেভেলের বক্সার। একজন স্পোর্টসম্যান হতে গেলে তো সবার আগে উদারতা দরকার হয়, কোথায় সেটা তোমার মধ্যে? 1 মিনিট, আমি তোমার থেকে কোনো রকম কোনো জ্ঞান শুনবো না রোহিত।
তোমাদের দুজনের সেপারেট থাকার কথা, সেখানে ফুলকি শুধু এই বাড়িতে নেই, তুমি সারাক্ষণ ওর সঙ্গে থেকে ওকে ট্রেনিং দেবে। তোমার কি মনে হয় ফুলকি 6 মাস পরে কোর্টে গিয়ে বলবে যে ও বিয়েটা ভাঙতে চায়? বলবে? বলবে না রোহিত। শালিনী ম্যাডাম স্যারকে এইভাবে কি করে কথা শোনাচ্ছে? ভালোবাসলে কি এরকম করা যায়? শালিনী, তোমার ফুলকিকে নিয়ে অনেক প্রবলেম আছে, আমি জানি সেটা, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুলকির ক্যারিয়ারটা তৈরি হওয়া দরকার। আর সেই দায়িত্বটা আমি নিয়েছি। ওকে ট্রেনিং করানোর দায়িত্ব, ওকে বড় বক্সার তৈরি করাবার দায়িত্ব আমি নিয়েছি। আমি প্লিজ ফুলকির ক্যারিয়ারটা নষ্ট করো না শালিনী, ওর ফিউচারটা বরবাদ করো না এইভাবে। প্লিজ আমাকে ঠান্ডা মাথায় ট্রেনিংটা করাতে দাও। সামনে ওর নেক্সট লেভেলের ম্যাচ আসছে, এটা ওর লাইফের ফার্স্ট টুর্নামেন্ট। রোহিত, শালিনী প্লিজ ফর গডস সেক। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো শালিনী। তুমি জল খাও, তুমি জল খাও। কি হলো? স্যার ঠিক আছে তো? কি হলো স্যার? আপনি ঠিক আছেন তো? কপালে কি হলো স্যার? কিছু হয়নি, ওদিকে কাঁচের টুকরো আছে, যেও না পায়ে বিঁধে যাবে। থাকুক স্যার, কপালে লেগেছে তো, কাছে কেটে গেছে বুঝি? আমি বুঝতে পারছি না স্যার, আপনি আমার জন্য এতগুলো কথা কেন শুনছেন? আপনি চলুন, ঘরে চলুন। এখন ছাড়ো এসব। শোনো, আমি ঠিক আছি। শোনো, আমরা একটা বক্সিং ক্লাবে যাব, এবার থেকে আমরা সেখানেই ট্রেনিং করব। ওখানে অন্য কোচ থাকবে, কিন্তু তোমাকে আমি শেখাবো, চিন্তা নেই। চলো। এইভাবে স্যার শেষ হয়ে যাবে। কি হলো? চলো। আরে কেটে গেছে, এমন বড় কিছু হয়নি। এসো আমার সাথে। তো ঠিক আছে, ক্লাবে চলো, ক্লাবে গিয়ে আমি ওষুধ লাগিয়ে নেবো। হ্যাপি? এসো। না, সেটা হয় না। আবার পাকামি? পাকামি বলুন আর যাই বলুন, আমি আপনার কাছে আর ট্রেনিং নিতে পারবো না। কি বললে? আরেকবার বলো। রেগে যাবেন না স্যার। দেখুন স্যার, আমারও তো একটা মান সম্মান আছে। আপনি যদি আমার জন্য কথা শোনেন, তাহলে তো আমারও অস্থির লাগে। খেলায় কি করে মন দেবো বলুন? আপনি আমায় যা শিখিয়েছেন, আমি তাই দিয়ে লড়তে পারবো। আবার বাজে কথা? না স্যার, আমি বাজে কথা বলছি না, আমি পারবো। আমি আপনার মুখ ছোট হতে দেব না। আমি ট্রেনিং করব, আমি পরে ম্যাচটা জিতে দেখাবো। আপনার কপালে আগে ওষুধ লাগাতে হবে, আমি ওষুধ আনছি, দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, কেডা? ফুলকি, ফুলকি ওঠো। আপনি আমায় যা শিখিয়েছেন, আমি তাই দিয়ে লড়তে পারবো। আমি আপনার মুখ ছোট হতে দেব না। আমি ট্রেনিং করব, আমি পরে ম্যাচটা জিতে দেখাবো। স্যার, আমি যে কি করে হেরে গেলাম আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমি বলি মানেটা, আমি বলি তুমি আজকের খেলাটায় হেরেছো কারণ আজকে তুমি কনসেন্ট্রেট করতে পারোনি। কেন পারোনি?
কারণ লাস্ট কিছুদিন ধরে তোমার মন চারিদিকে ছিল, শুধু বক্সিং এ ছিল না ফুলকি দাস। এত সুন্দর একটা আপারকাট মারলে মৃন্ময় সাধু নিজের ডিফেন্সটা পুরো ছেড়ে দিয়েছিল। ওয়ান মোর পাঞ্চ এন্ড শি উড হ্যাভ বিন নকড আউট। বাট তুমি কি করলে? কি ভাবছিলে হা করে আমার মুখের দিকে তাকিয়ে? এটা খেলা হচ্ছে না ফাজলামি হচ্ছে। গোটা পূর্ব মেদিনীপুরকে তুমি রিপ্রেজেন্ট করছো ফুলকি দাস, একটা গোটা জেলাকে রিপ্রেজেন্ট করছো তুমি। ব্যাপারটা কতটা সিরিয়াস তুমি বুঝতে পারছো? দেখো একবার হুগলির লোকজন কিভাবে লাফাচ্ছে, দেখো নিজের চোখে দেখো। লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলেছিলে না তোমাকে ভরসা করতে, করেছিলাম ভরসা। ফুলকি দাস ছাত্রী হিসেবে আমার মুখ উজ্জ্বল করবে, আমার স্বপ্ন পূরণ করবে, মাথা উঁচু করে দেবে। বলেছিলে না তুমি? তুমি নিজেই তো বলেছিলে আমার মাথা উঁচু করে দেবে। আমি নাকি তোমার হাত ধরে আবার বক্সিং এর দুনিয়ায় ফিরে আসবো, আমি নাকি মাথা উঁচু করে বলবো ফুলকি দাস আমার ছাত্রী। কোথায় হলো সেই স্বপ্ন পূরণ? কি করে হবে পূরণ স্বপ্নটা? কেমন আনসার মি, কি করে হবে? থেকে মাথা লাগাতে কি তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে ফুলকি? আমার স্বপ্নটা বাদ দাও, তোমার ক্যারিয়ারে আসি। এই লেভেলের ফার্স্ট ম্যাচটা হেরে খেলে এরপরের ম্যাচটা কলকাতার এগেইনস্টে, সেখানে কি করবে বলো আমায়? বলো, হোয়াট ইজ ইউর গেম প্ল্যান? বলো ফুলকি দাস, টিচ মি। অন্যায় হয়ে গেছে স্যার, আমি আপনার কাছেই শিখবো। আসলে আমি মনে জোর পাচ্ছিলাম না আপনাকে ছাড়া, আমি মন দিতে পারছিলাম না। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলরাম, আর আমি আমার ভাই কানাইয়ের সঙ্গে এখানে এসেছি। তোমরা যার মন্ত্র অনুসরণ করছিলে সে আমার ভাই কানাই। কিন্তু আমরা তোমাকে কি করে বিশ্বাস করব বলরাম? এটা কোনো ছলনা নয়, আমি সত্যি বলছি। আমি আর কানাই এখানে বালাহক আর ওর ভাইদের নিতে এসেছিলাম, কিন্তু যখন আমরা দেখলাম তোমরা সংকটে আছো তখন আমরা তোমাদের মুক্ত করতে এলাম। তোমরা তাড়াতাড়ি চলো আমার সঙ্গে, না হলে বালাহক আর ওর ভাইরা এক্ষুনি চলে আসবে। চলো। হে বলরাম, আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে চিনতে পারিনি। আমরা তো সবাই ধন্য যে তোমরা আমাদেরকে সাহায্য করতে এসেছো। না, এটা তো আমার কর্তব্য। এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে নিমন্ত্রণ জানানো। চলো আমার সঙ্গে। একই যে ভয় পেয়েছিলাম তাই হলো। কার এত দুঃসাহস যে অশ্বলোকে প্রবেশ করে আমাদের যুদ্ধের আহ্বান জানায়? খুঁজে বার করো ওদের। তোমরা আমাকে ওদিকে খুঁজছো? কে তুমি দুঃসাহসী বালক? আর আমাদের এই অশ্বলোকে কি করছো? এই চারজন ঋষিকে আমাদের হাতে তুলে দাও, না হলে তোমাকে এমন মৃত্যু দেওয়া হবে যা তুমি কল্পনাও করতে পারছো না। হে দুরাচারী, তোমার সামনে বলরাম দাঁড়িয়ে আছে। আমি এখানে সেই অধর্মের বিনাশ করতে এসেছি যা তুমি এই ঋষি কুমারদের অপহরণ করে করেছো। এ আমি কি শুনছি? একটা ছোট্ট নির্বোধ বালক সে যুদ্ধের আহ্বান জানাচ্ছে এই শক্তিশালী বালককে। নিজের শক্তি নিয়ে এই অহংকারী তোমার পতনের কারণ হবে বালক। এখনো সময় আছে, ধর্মের পথে ফিরে এসো, না হলে তোমায় ভয়ঙ্কর শাস্তি পেতে হবে আমার এই হাতেই। হয়েছে, অনেক হয়েছে। এবার আমিও দেখব যে তুমি আমার ক্রোধ থেকে কি করে বাঁচতে পারো। বলরাম, এ তুমি কি করছো? তুমি একা ওদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কারণ এটা অশ্বলোক। এখানে তোমার শক্তি কাজ করবে না।
ওদের স্থানে এসে ওদের পরাজিত করা অসম্ভব। পরাজিত কে করতে চাইছে ঋষি কুমার? আমি তো শুধু ওদের আটকাতে চাই। জ্যেষ্ঠ ভ্রাতা, এই বালক এই গুহায় আমাদের বন্দী করে রাখতে চায়। হে ঋষি কুমার, এরা তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। আমাদের এখান থেকে বেরোনোর পথও খুঁজতে হবে। চলো। ওম নমো ভগবতে স্বর্ণম নমঃ। ওম নমো ভগবতে স্বর্ণম নমঃ। ঋষি কুমাররা তো আমার মন্ত্রের প্রত্যুত্তর দিচ্ছিলেন, কিন্তু এখন ওনাদের স্বর শুনতে পাচ্ছি না কেন? তাহলে কি দাদা ওনাদের খুঁজে পেয়েছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।